মুফতি আলী হাসান ওসামা, মাওলানা তারেক মনোয়ার, এরা জামাত ইসলামীর রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। বিশেষ করে মুফতি আলী হাসান ওসামা তো সাম্প্রতিক জামাতের রাজনীতি হিট, জামাত তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, তিনিও রাজনীতি শিখছেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে মুফতি আলী হাসান ওসামা শুধুমাত্র এলমি অঙ্গনে খেদমত করতে আসেননি, তিনি রাজনীতি করতে আসছেন এবং তিনি পুরোদস্ত একজন রাজনীতিবিদ হয়ে উঠছেন, আলেম রাজনীতিবিদ, যেটা ইতিহাসে রেয়ার। রাজনীতিবিদ এবং আলেম একসাথে হওয়াটা খুব কঠিন এবং এরকম পাওয়া যায় না, হাতে গোনা। জামাতের ইতিহাসে বলেন, যে কোনো দলের ইতিহাসে বলেন, এটা রেয়ার। একই ব্যক্তি একই সাথে আলেম, একই সাথে রাজনীতিবিদ, না, এটা সম্ভব না। তো যাদের ক্ষেত্রে সম্ভব তারা আসলে এক্সেপশনাল। এটা সম্ভব হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ক্ষেত্রে, আলেম ছিলেন এবং রাজনীতিবিদ ছিলেন। এটা সম্ভব হচ্ছে মাওলানা এ কে এম ইউসুফের ক্ষেত্রে, আলেম ছিলেন এবং রাজনীতিবিদ ছিলেন। এটা সম্ভব হয়েছে সৈয়দ আবুল আলা মওদুদীর ক্ষেত্রে, যদিও এই পথ দেখিয়েছেন মাওলানা মওদুদী, তিনি বড় মাপের গবেষক ছিলেন, অ্যাট দি সেম টাইম তিনি একজন আপাদমস্তক রাজনীতিবিদ ছিলেন। কামাল উদ্দিন জাফরির ক্ষেত্রে সম্ভব হয়নি, বড় আলেম ছিলেন কিন্তু এক পর্যায়ে রাজনীতি থেকে তাকে ছিটকে পড়তে হয়েছে। জেলা আমির পর্যন্ত গিয়েছিলেন, জেলা আমির মিন্স কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য। বর্তমান জামাতে ওই অর্থে কোনো আলেম কমিটিতে নেই। এমনিতে নামের পিছনে মাওলানা এরকম বা এভারেজ মাওলানা অনেক আছে, কিন্তু মুহাক্কিক আলেম, গবেষক আলেম নেই। তো এটার ঘাটতি রয়েছে, অল্প হলেও অসম্ভব। এখন দেখেন, এদিকে চরমনাই পীর সাহেবরা আলেম প্লাস রাজনীতিবিদ না, ওই অর্থে তারা কোনো আলেম না, তারা মুহাক্কিক গবেষক এলমি কোনো আলেম না। চরমনাইতে বড় বড় আলেম আছে, যেমন রেজাউল করিম আবরার বড় আলেম, কিন্তু আবরার সাহেব এখনো এলএম চর্চা করেন, ওইভাবে রাজনীতি করেন না। একটা দলের সাথে থাকলেই যে সে রাজনীতিবিদ, রাজনীতির সংজ্ঞাটা আগে বুঝতে হবে। চরমনাইতে মিজানুর রহমান সাঈদ আছেন, আবার চরমনাই উপদেষ্টা আছেন ডক্টর আফহামা খালিদ, এরকম বিরাট বিরাট আলেম আছে, অনেক বড় আলেম চরমনাইয়ের সাথে জড়িত আছে। তো জামাত ইসলামের সাথে অনেক বড় বড় আলেম জড়িত আছে, বাট দে আর নট সরাসরি পলিটিশিয়ান। তাদের মূল পরিচয় তারা আলেম, তারা এলমি অঙ্গনে কাজ করেন। পলিটিশিয়ান বলতে আমরা কাদেরকে বুঝবো? যারা, যেমন আমির হামজা এখন পলিটিশিয়ান, তিনি আগে আলেম ছিলেন, এখন ফুল পলিটিশিয়ান। যিনি মিছিল করবেন, যিনি প্রয়োজনে পুলিশের সাথে ধাক্কাধাক্কি করবেন, যিনি প্রয়োজনে নির্বাচন করবেন, এটা হচ্ছে রাজনীতিবিদের অন্যতম অনুষঙ্গ। তো এই জায়গায় জামাত ইসলামীর যেহেতু আলেম রাজনীতিবিদ আমি দেখি না, তা আলী হাসান ওসামা সম্ভবত, এটা আমার অবজারভেশন, যে আলী হাসান ওসামা এই দিকটাকে ক্যাপচার করতে চাচ্ছেন, যে তিনি একই সাথে এলেম চর্চা করবেন আল্লামা সাঈদী কিংবা মাওলানা এ কে এম ইউসুফের মতো, আবার একই সাথে রাজনীতিবিদ হয়ে উঠবেন, যার ফলে তিনি কিন্তু মিছিল করছেন এবং মিছিলে বক্তব্য দিচ্ছেন, এবং জামাতও তাকে বক্তব্য দিতে দিচ্ছে এবং একদম সামনের সারিতে জায়গা দিচ্ছে। তিনি অদূর ভবিষ্যতে নির্বাচন করতে পারেন, এ ধরনের একটা মানসিকতা তার আছে বলে তার গতিবিধি দেখে আমার মনে হয় এটা ভালো। শুধু আলেম, আমি একটা কথা বলেছিলাম যে একজন আলেম যিনি এলেম চর্চা করবেন, তিনি যদি জামাতের রোকন হন, তার জন্য কঠিন হবে জামাতের টিকে থাকা। কিন্তু তিনি যদি রাজনীতি করেন, দ্যাটস ডিফারেন্ট। রাজনীতি করলে, রাজনীতিটা করার মতো করলে টিকে থাকা যায়। আর রাজনীতি না করলে, শুধু এলেম চর্চা করলে, আলী হাসান ওসামার জন্য আমার সাজেশন ছিল ডক্টর মিজানুর রহমান আজহারির মতো, যিনি জামাতপন্থী বাট জামাতের রোকন হবেন না। তিনি জামাতের প্ল্যাটফর্ম ঠিকই ব্যবহার করছেন এবং এলেম চর্চা করছেন এবং মানুষের উপকার করে যাচ্ছেন, ভালো কাজ করে যাচ্ছেন, ব্যক্তিগত ইনিশিয়েটিভে তিনি কাজ করছেন। হাসানা ফাউন্ডেশন আছে তার, শেখ আহমদুল্লাহ অ্যাপ্রোচ চমৎকার। তো দর্শক, আলী হাসান ওসামা যেভাবে মিছিল মিটিং এ যাচ্ছেন, যেভাবে সামনে বসছেন, জামাতও যেভাবে তাকে রাজনীতি শেখাচ্ছে, যে কোনো নেতিবাচক পরিস্থিতির টিকে থাকা, বিরোধী দলীয় রাজনীতি শিখতে হয় মূলত বিরোধী দলের থেকে, সরকারি দলের থেকে কোনোদিন রাজনীতি শেখা যায় না। এটা যেভাবে রপ্ত করছেন আলী হাসান ওসামা, তার যে গতিবিধি দেখছেন, জামাত তাকে গুরুত্ব দিচ্ছে, তিনিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। ইটস ভেরি সিগনিফিকেন্ট। আলী হাসান ওসামা যদি সত্যি রাজনীতিবিদ হয়ে উঠতে পারেন, তিনি আমির হামজাদের চাইতেও ভালো করবেন। কারণ আমির হামজা এমপি হয়ে এলমি অঙ্গনে তার পদচারণা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে, কিন্তু আল্লামা সাঈদী দুই অঙ্গনে সমানভাবে কন্ট্রিবিউট করতেন, মাওলানা এ কে এম ইউসুফ দুই অঙ্গনে সমানভাবে কন্ট্রিবিউট করতেন। আমি আশা করি আল্লামা সাঈদী, মাওলানা এ কে এম ইউসুফ তাদের উত্তরসূরি হয়ে উঠতে পারবেন আলী হাসান ওসামা। তিনি যেহেতু খুব দ্রুত সময়ের মধ্যে রোকন হয়েছেন, তিনি এখন পদ পদবি পাবেন, শুধু ওলামা বিভাগ না,
সরাসরি জামাত ইসলামীর পদ পদবিতে তার আসা উচিত, সম্ভাবনা রয়েছে। এবং তার এলেম আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাসেট। তার এলেম আছে, তিনি মুহাক্কিক আলেম, কিতাব বুঝেন। এটা চাইলেও অনেকে বুঝতে পারে না, বা সেই যোগ্যতা আল্লাহ সবাইকে দেন না। তারেক মনোয়ার সাহেব, তারেক মনোয়ারকে নিয়ে অনেক বিতর্ক আছে। তারেক মনোয়ার ইদানিং যেসব বিতর্কিত কথাবার্তা বলেন, বা মাঝে মাঝে দু একটা ডেলিভারি নিয়ে যে সমালোচনা হয়, তাতে আমরা ভেবেছিলাম যে তারেক মনোয়ারকে জামাতের কোনো প্রোগ্রামে প্রকাশ্যে দেখা যাবে না, আর দেখা গেলেও সামনের সারিতে অ্যাটলিস্ট নয়, বক্তৃতা দিতে তাকে দেখা যাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের ওলামা বিভাগের উদ্যোগে একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে তিনি ঠিকই সামনের সারিতে ছিলেন, বক্তৃতা দিয়েছেন, এবং তিনি রেসপেক্টেড বাই অল। তো দর্শক, এখানে একটা বিষয় আছে, তারেক রহমান যোগ্য, তারেক মনোয়ার যোগ্য, একজন সংসদ সদস্যের ছেলে, এবং তার মধ্যে যে গাটস আছে, তার যে পার্সোনালিটি, কিছু বিতর্কিত কথাবার্তা ওটা বাদ দিয়ে বলছি, তার যে কোয়ালিটি, বিশেষ করে তারেক মনোয়ারের যে কোয়ালিটি, এটা জামাতে কিন্তু রেয়ার। তারেক মনোয়ার একজন মুহাক্কিক আলেম, তার উল্টাপাল্টা কথা আমি একটাও ডিফেন্ড করছি না। অনেক মিথ্যা, অসত্য কথা, চাপাবাজি, এগুলো আমি অবশ্যই সমালোচনা করি। কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন, একদম ফার্স্ট ক্লাস রেজাল্ট, পলিটিক্যাল সায়েন্সে পড়তেন, জসিমউদ্দিন হলে থাকতেন, একদম পিওর আলেম। তিনি উসুলি আলেম, কেতাব বোঝেন, কেতাব বোঝা উসুলি আলেম এটা খুব কম আছে, ওয়াজ করা আলেমের অভাব নেই। তারেক মনোয়ারের যে উসুলের জ্ঞান, আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। তিনি যে পরিমাণ হাদিস মুখস্থ পারেন, যেভাবে ইনস্ট্যান্ট রেফারেন্স দিতে পারেন, যত কেতাবের নাম বলতে পারেন, একটা মাসালা যেভাবে তিনি ইস্তেমবাদ করতে পারেন, কেতাব মোতাওয়ালা করতে পারেন, এখনো আরবি ভাষার তার যে জ্ঞান, তার যে স্মৃতিশক্তি, এটা মিজানুর রহমান আজহারীদের চাইতে অনেক গুণ বেশি। জাস্ট এই উদাহরণটার মাধ্যমে বুঝেন যে তারেক মনোয়ার কত বড় আলেম। কিন্তু যত বড় আলেম হন না কেন, তিনি ওই বিতর্কিত বক্তব্য দিয়ে নিজেকে বিতর্কিত করেছেন, তার শান অনেক কমেছে। কিন্তু তারপর জামাত তাকে গুরুত্ব দিচ্ছে, জামাত তাকে সুযোগ দিচ্ছে, তার রোকনপদ বাতিল করে আবার ফিরিয়ে দিয়েছে, বেশ কয়েকবার এই ঘটনা ঘটেছে। এই তারেক মনোয়ার সাহেবকে জামাত গুরুত্ব দিচ্ছে কারণ তার কোয়ালিটি সত্যি অসাধারণ, এবং তার যে ইংরেজি ভাষার যে দক্ষতা, পুরো জামাত ইসলামীতে শিশির মনিরদের দক্ষতাও অত বেশি না। তারেক মনোয়ার যে মানের ইংরেজি পারেন, অ্যাডভোকেট শিশির মনির তার মতো ইংরেজি পারেন না। একদম বিলেতে পড়াশোনা করা জামাতের লোকজনও তারেক মনোয়ারের ধারে কাছেও ইংরেজি পারবেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি। এই ভাষাগত দক্ষতা এটা কিন্তু ইম্পর্টেন্ট। দর্শক, এই তারেক মনোয়ারকে জামাত গুরুত্ব দিচ্ছে, ওলামা সম্মেলনে বক্তব্য দিতে দিয়েছে, সামনের সারিতে বসতে দিয়েছে, এবং সবাই তার বক্তব্যে স্লোগান দিয়েছে, তিনি জ্বালাময়ী বক্তৃতা দিয়েছেন, এবং জামাতের প্রেস রিলিজে একদম প্রথম দিকে, মানে উপস্থিতিদের তালিকায় একদম উপরের দিকে জামাতের আলেমদের মধ্যে প্রথম 3 জনের মধ্যে একজন হিসেবে তারেক মনোয়ারকে মূল্যায়ন করা হয়েছে। তারেক মনোয়ার যদি নিজেকে সংশোধন করে রাজনীতি করতে চান, এমনকি ইলেকশন করতে চান, জামাত তাকে স্পিচ দেবে বলে মনে হচ্ছে, যেহেতু সংসদ সদস্যের ছেলে, এবং তার পরিবার, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, এত এলিট পরিবারের লোক জামাতে খুব কম আছে। তার আত্মীয় স্বজন যে কত উঁচু মাপের, আমি ডিটেলস বললে আপনারা অবাক হবেন যে এত হাই প্রোফাইল তারেক মনোয়ার। এই জন্য জামাত তাকে হয়তো সুযোগ দিচ্ছে, গুরুত্বপূর্ণ করছে। তো তারেক মনোয়ার যদি নিজের ওই চাপাবাজিটা সংশোধন করে আসতে পারেন, সত্যি তিনি অসাধারণ ক্যারেক্টার হয়ে উঠবেন।